যারা এই ব্লগটা দেখতে শুরু করলেন তাদেরকে প্রথমেই দুটো কথা বলবো। এক নম্বর, প্রথম ব্লগে আমি পরেশনাথ পাহাড় বলে আমরা যাকে জানি তার সম্বন্ধে বেশ কিছু কথা বলেছি, যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। না হলে এই ব্লগে এমন কিছু কথা আছে যেগুলো কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাই উপরে দেখুন লিংক দিলাম, ওই লিংকে ক্লিক করে আগে প্রথম ব্লগটা অবশ্যই দেখে নিন। 2 নম্বর, এই ব্লগটা অনেক বড়, কারণ আমি পুরো পরিক্রমা দেখিয়েছি এই ভিডিওতে। তাই হাতে সময় থাকলে এবং ধৈর্য থাকলে তবেই দেখতে বসুন। আশা করছি আপনি প্রথম ব্লগটা দেখে নিয়েছেন। তো এই ভিডিওটা এবার শুরু করা যাক। ভোর ভোর উঠে গুলাম ম্যানসনের বারান্দায় দাঁড়ালাম রাস্তার হাল দেখার জন্য। দূরে পরেশনাথ পাহাড়ের আবছায়া রেখা। ধীরে ধীরে মধুবনের বিজলিবাতি নিভতে শুরু করলো। আলোকিত হয়ে উঠল সমস্ত মধুবন, পুরো পরেশনাথজি। আমার নজর রাস্তার দিকে। তীর্থযাত্রীরা কেউ কি আর বাকি আছেন, নাকি সবাই বেরিয়ে গেছেন যাত্রাতে? কারণ আমার চাই একাকিত্ব। মন ভরে গেল এই দুই পরিব্রাজিকাকে দেখে। নমস্কার, গুড মর্নিং ফ্রম মধুবন পরেশনাথ। এখন বাজছে 7টা। জেগে গেছি কিন্তু 2 ঘন্টারও আগে, অনেক আগে। তখন থেকে আমি দেখছি রাস্তা কিন্তু পুরো ক্লিয়ার, রাস্তাতে কোনো তীর্থযাত্রী নেই, সবাই কিন্তু বেরিয়ে গেছেন। এনারা মানে যারা জৈন, যারা এই পুরো পরিক্রমাটা করেন, গোটা পরেশনাথ পাহাড়টা যারা ঘোরেন, তারা প্রায় 2-2-2:30টার সময় করে উঠে চলে যান। তো প্রায় সবাই চলে গেছেন। আর আমি যতবার এখানে আসি ততবার কিন্তু এই সময় করেই বেরোই, আরও একটু পরেও বেরোই, 8টা অবধি আমি বেরোই। কারণ তখন পুরো রাস্তাটা, পুরো পথটা, রাস্তা বলবো না, পথ, সরু পথ, সেই পথ পুরো ফাঁকা থাকে, আপন মনে যেতে পারি। তো এখন আমি নিচেতে যাব, নিচেতে গিয়ে খাবো, খেয়ে এসে স্নান করে জাস্ট একদম পুরোপুরি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো পরেশনাথ পাহাড়ের দিকে। বহুত মন্দির আছে, সেই সমস্ত মন্দিরে যাব, অনেক পাহাড়ে উঠবো, অনেক পাহাড় থেকে নামবো, আস্তে 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 যাব। তারপর শেষে রয়েছে পরেশনাথ মন্দির, শেষে যাব একদম লাস্টে পরেশনাথ মন্দির। তারপর ওখান থেকে ফিরবো, ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে। তো চলুন এখন যাওয়া যাক খেতে। গরম গরম আলু পরোটা আর চাটনি দিয়ে পেট ভরিয়ে নিলাম। সকালে স্নান আর সাদা হলুদ কম্বিনেশন পবিত্রতায় ভরিয়ে দিল পুরো মন। তখন বাজে 8:50, রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি পুরোপুরি, আর নতুন জামা কাপড়ও পরে নিয়েছি। যখন সাদাটা পরলাম তখন মন একদম পুরো পবিত্রতায় যেন ভরে গেল। তো চলুন এখন যাওয়া যাক পরেশনাথ পাহাড়ের দিকে। সরি, পাহাড়ের দিকে নয়, পরেশনাথের মন্দিরের দিকে। বেশ দেরি করে সকাল 9টায় শুরু হলো পবিত্র যাত্রা। কেন পবিত্র যাত্রা বলছি, কেন সো কল্ড ট্রেক, যে কথাটা বেশিরভাগই ইউটিউবার ব্যবহার করেন, সেই সো কল্ড ট্রেক বলছি না। এই সব কিছু কিন্তু আমার আগের ভিডিওতে আছে। এই হচ্ছে আমাদের জানা পরেশনাথ পাহাড়ে চড়ার, আর আসলে কিন্তু পরেশনাথ জি বা সম্মেদ শিখরজি যাত্রা শুরুর জায়গা। এই জায়গাটা এখানে পাবেন এই মধুবন থেকে কোন জায়গা কত দূরে। ঠিক এই জায়গায় বেশ কিছু তথ্য দেওয়া দরকার, যা আমি কিন্তু আগের ব্লগে বলে দিয়েছি, সেগুলো আর এখানে বলবো না। তো এখানে মাথা ঠেকিয়ে প্রণাম করে শুরু করুন আপনার যাত্রা। যাত্রা শুরুতেই রাস্তার বাঁ দিকে পাবেন এই মন্দির। অবশ্যই এই মন্দিরে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে পবিত্র পরেশনাথজি যাত্রার পারমিশন নিন। জৈন ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থানে আপনি আছেন, তাদের আস্থাকে সম্মান করা আমরা যারা এখানে যাব তাদের প্রত্যেকের কর্তব্য ও দায়িত্ব। এটা আমাদের সবাইকে মাথায় কিন্তু রাখতে হবে। ফার্স্ট ব্লগে আমি বলেছি এটা কোনো টুরিস্ট প্লেস নয়। জৈন ধর্মাবলম্বী ভাই বোনেদের কাছে এটা কিন্তু তাদের তীর্থ রাজ। তো আমাদের যাত্রা কিন্তু শুরু হলো, আমরা পাহাড়ে উঠতে শুরু করেছি। এখন বাজছে 9:20, সকাল 9:20। এর মধ্যে কিন্তু একজন দেখলাম নেমে চলেও এলো, মানে কত রাত্রে উঠেছিল। তো আপনারা যখন আসবেন তখন এই যে বাঁধানো রাস্তা আছে, এদিকেও যেতে পারেন, বা এই শর্টকাট, এইগুলো হ্যাঁ, এই শর্টকাট দিয়ে যদি ক্ষমতা থাকে তাহলে শর্টকাট দিয়েও যেতে পারেন। আর ক্ষমতাটা কিন্তু বেশি আসে মন থেকে, শরীর থেকে নয়। দেখুন চলে এলাম বাস এখানে। তো হচ্ছে সুন্দর বাঁধানো রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা। আর এইরকম জায়গায় রাস্তার পাশে এরকম কিন্তু বাইপাস থাকে। তো সেটাই বলছি, যাদের ক্ষমতা আছে, মনের জোর আছে, তারা উঠবেন। এখানে বাইপাস নেই, কিন্তু আমি উঠে যাব, বুঝতে পারছি যে উঠতে পারবো, তাই উঠে যাব। ওকে, দেখা যাক। এইদিকে বাইপাস হয়তো ভবিষ্যতে হবে, ওটা এখন তেমন নেই, কিন্তু বুঝতে পারলাম যে আসা যাবে, তাই চলে এলাম।
আপনারা আসেন খুব বুঝে সুঝে আসবেন কিন্তু, হ্যাঁ। আর একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে এই পরেশনাথ পাহাড়, এটা কিন্তু মানে মস্তি করার জায়গা কিন্তু নয় এটা, হ্যাঁ, একদমই নয়। খুবই পবিত্র তীর্থস্থান জৈন ধর্মাবলম্বী লোকেদের কাছে, তাই এখানে কোনো রকমের মস্তি চলবে না। নিয়ম আছে অনেক কিছু আসার, তার মধ্যে বলতে পারেন যে চপ্পল না পরে আসা, জুতো না পরে আসা। প্রথমবার জানতাম না আমি, জুতো পরে চলে এসেছিলাম, কেউ কিছু বলেননি, বাট তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। হ্যাঁ, জুতো না পরে আসা, এখানে বিড়ি সিগারেট না খাওয়া, মদ তো পরের কথা। তো এসব অনেক রকম নিয়ম আছে। এই জায়গাটা কি, এর গুরুত্ব কতটা, সেটা আগে জেনে বুঝে তারপর যদি আসেন তাহলে খুব ভালো হবে। কারণ এটা জৈন ধর্মাবলম্বীদের কাছে 1 নম্বর তীর্থস্থান। এনার গুরুত্ব, এই জায়গার গুরুত্ব 1 নম্বরে রয়েছে। তো এমন কিছু না করাই উচিত যেটাতে তাদের ভাবাবেগে আঘাত লাগে। এই দেখুন চলে এসেছি, ওই দেখুন রাস্তাটা। আমরা আরও উপরে উঠে এই রাস্তাটা গেছে, ওই দেখুন ওই দিক দিয়ে, ওই ঘুরেছে, আমরা ওই উপরে উঠবো। তবে খালি পায়ে এই রাস্তায় চলা কিন্তু একটু মুশকিলই বটে, পা কেটে যেতে পারে এনি টাইম। এই পাথরগুলো এমনভাবে ভেঙে পড়ে রয়েছে, পায়ে ভুগছে। এই দেখুন চলে এসেছি, রাস্তা পেয়ে গেছি খুব বুঝিয়ে। তো আমরা এই যে এলাম, একটা বিশাল রাস্তা, অনেকটা দূর আসতে হতো এইভাবে। এখন যে এই রাস্তায় যাচ্ছি এইভাবে অনেকটা আসতে হতো, তো সেটা কিন্তু খুব শর্টে মেরে দিয়েছি। হ্যাঁ, এইভাবে যাব। এর মধ্যে ঘেমে গেছি, যা শুরু হয়েছে এর মধ্যে घूमे गए छी। आप लोग लौट रहे हैं या चल रहे हैं? ओके, कहाँ से हैं? बोकारो। ओके, ठीक है। तीर्थराज पर्वत की वंदना, बिना जूते चप्पल, ये देखो এখানে লেখা রয়েছে बिना जूते चप्पल पहने करना चाहिए, राइट। एकदम गंधर्व नाला की दूरी 4 কিলোমিটার। এই দেখুন, ইনি জানতেন না, চলে এসেছিলেন, নিজের জুতো খুলে এখানে ফেলে দিলেন, বাস। তো এটাই বলছি যে পুরোপুরিভাবে সসম্মানে উঠুন। যেখানকার যা নিয়ম, যে রীতি রেওয়াজ, সেটা আমাদের পালন করাই উচিত। চলুন। যে পবিত্র তীর্থধামে 24 জন দেবতা স্বরূপ তীর্থঙ্করের মধ্যে 20 জনের জ্ঞান লাভ ও মোক্ষ লাভ হয়েছে, সেই পবিত্র তপস্থলীর পরিক্রমা হলো আমার শুরু। জানি না কোন জন্মের বাঁধন আছে এর সাথে, জানি না আমি, কিন্তু জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শান্তি যদি আমি কোথাও পেয়েছি তা এখানেই। জানি না পরেশনাথজির কেন অহেতুক কৃপা আমার মতো এক ভিন ধার্মিকের প্রতি, জানি না আমি। যখন এই শর্টকাটগুলো ইউজ করি তখন মনে হয় হাজার হাজার বছর আগে সেই তীর্থঙ্করদের সময়ে তারা তো এইভাবেই গেছেন এই গিরিরাজে পরম লক্ষ্যের দিকে। প্রথম ব্লগে বলেছি এটা সো কল্ড ট্রেক নয়, কারণ পরেশনাথ কোনো মাটি পাথরের সাধারণ পাহাড় নয়, ইনি হচ্ছেন এক চরম ও পরম পবিত্র তপস্থলী। তাই এই চলাটা ট্রেক নয়, এই চলাটা যাত্রা বা পরিক্রমা। প্রকৃতির একেবারে মাঝে থেকেও আমি আরও কাছে যেতে চাই, তাই পথ ছেড়ে দিয়ে এইভাবে আমার পথ চলা। এই পথে চলতে চলতে একটা কথাই বলতে পারি, আমার এই পথ চলাতেই আনন্দ। তো যতটা ভেবেছিলাম যে ফাঁকা পাবো, ততটা কিন্তু ফাঁকা পাচ্ছি না। অনেক তীর্থযাত্রী রয়েছেন, হ্যাঁ, যারা এত দেরি করে বেরিয়েছেন, বেশিরভাগই চলে গেছেন, 90% বা তার বেশি চলে গেছেন রাত্রে।
কিন্তু এখনও অনেকেই যাচ্ছেন। পুরো যে ফাঁকা, সেই ফাঁকাটা আমি পেলাম না। তবে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই পাহাড় জঙ্গলের নীরবতার সরব ভাষায় মানুষের কণ্ঠস্বর ডুবে যাচ্ছে। এই যাত্রার সবই সুন্দর, তবে এই কি বলবো, কুটির না, সেই জায়গাতেও এই ঝোপড়িগুলো পৌঁছতে পারেনি। ঠিক ঝোপড়ি, এই ঝোপড়িগুলো যখন চোখে পড়ে তখন খুব খারাপ লাগে। বলে তীর্থে দান করতে হয়। এত দূর যদি কষ্ট করে আসতে পারেন তবে দয়া করে এই গরিব দুঃখীদেরকে কিছু দিয়ে যাবেন। এরা গরিব নয়, এরা চরমতম দিন দুঃখী, গরিবের চেয়েও গরিবেরা। তো আমরা এই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টা নেমে কিন্তু চলে এলাম উঠে। এখন আমরা নামছি। যারা ডলিতে করে এসেছিলাম তারা কিন্তু ডলি থেকে নেমে আবার হাঁটছেন, যেহেতু এখন ঢালু রয়েছে। আবার যখন আপ আসবে, মানে এই পাহাড়টার পরে আবার একটা পাহাড় আসবে, একটা নয় অনেক পাহাড় আসবে। তো যখন আবার এনারা পাহাড় পাবেন তখন আবার ডলিতে উঠে যাবেন। এইভাবে যারা ডলিতে আসেন তারা এইভাবেই যান। ডলিতে আসা মানে এমন নয় যে পুরো রাস্তাটাই তারা এদের কাঁধে যাবেন, এমন নয়। তো এখানকার বন জঙ্গলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা এই পুরো রাস্তাটা কিন্তু এই বনের মধ্য দিয়ে, শুধু পাহাড় আর বন। আর এখান থেকে কিন্তু দেখা যায় পরেশনাথ দেবের মন্দির। আমি দেখাবার চেষ্টা করছি, ফোনে দেখাচ্ছি তো অতটা ভালো হয়তো আসবে না, দেখাবার চেষ্টা করছি। যারা শুধুমাত্র এই মন্দিরে যাবেন তাদেরকে মধুবন থেকে 9 কিলোমিটার যেতে আর 9 কিলোমিটার আসতে, মানে মোট 18 কিলোমিটার হাঁটতে হবে। আর আমি যেহেতু পুরো পরিক্রমা করব, তাই আমাকে মধুবন টু মধুবন 27 কিলোমিটার হাঁটতে হবে। আর আমি সব মন্দির দর্শন করে শেষে যাব পরেশনাথজির মন্দিরে। তো আমরা সব শেষে এখানে যাব, একদম সবার শেষে। সমস্ত মন্দির ঘোরার পর এই মন্দির দেখার পর তারপর নেমে চলে আসবো। চলুন একটু জল খাওয়া যাক। জল খেতে খেতে জানিয়ে রাখি, পুরো পরিক্রমা করতে আমার মোটামুটি 12 ঘন্টা সময় লাগে। মানে মধুবন টু মধুবন 12 ঘন্টা আমার লাগে। এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে কতক্ষণ রেস্ট নিয়ে হাঁটছেন। আমি কিন্তু সাধারণত রেস্ট নিই না। এখানকার নির্জন পথে এইভাবে একা কিন্তু চলি না আমি। মন প্রাণ জুড়ে এক চরম শান্তি সবসময় আমাকে সাথ দেয় এই পরেশনাথের পাবন ভূমিতে। ক্ষণে ক্ষণে বিচলিত মন না জানি কার কল্যাণে এক ভরাট অনুভূতিতে ভরে থাকে। মনে হয় কতদিন ধরে আপন ঘর ছাড়া হয়েছিলাম, যেন নিজ গৃহে আবার ফিরে এলাম। তাই বন পাহাড় ভেঙে আমি একা এইভাবেই চলে যাই। চিন্তা, দুশ্চিন্তা, ভয় কেউ স্পর্শ করে না অদেখা কোনো একজনের আশিসে। এ আমার নিজের ঘর, এ আমার আপন ঘর। পরেশনাথের এই গাছপালা, এই বন জঙ্গল, এই পাহাড় পর্বত, এই পাথর, এই মাটি, এরা যেন আমার সবচেয়ে কাছের জন। আমি যেন এদেরই একজন। তাই তুলনায় কম রেস্ট নিয়ে আমি তরতরিয়ে এগিয়ে যাই। আমি হাঁফাই, আমি ঘেমে নেয়ে উঠি, কথা বলতে পারি না, তবু থামি না। বহুদিন আগে হারিয়ে যাওয়া পরমাত্মীয়কে পেয়ে যেমন আমরা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে যাই, আমিও সেইভাবে দৌড়াই। কখনো দৌড়াই, কখনো হাঁটি, কখনো হামাগুড়ি দেওয়ার মতো অবস্থা হয়, তবু থামতে মন চায় না। এখন এই মুহূর্তে যেমন নির্জনতা রয়েছে, এই নির্জনতাটা আমি চাইছিলাম। দেখুন একটু। আগে ছিল তপবন, যেখানে ঋষিরা করতেন তপ, যেখানে সব জীব হিংসা ত্যাগ করে মিলেমিশে থাকতো। সেই তপবন কিন্তু আমরা দেখিনি। তবে যদি আপনি তপবন দেখতে চান, মনের দরজা খুলে দিয়ে শ্রদ্ধাবনত চিত্তে পরেশনাথ আসুন। মধুবনে একটা স্ট্রাকচার আছে, বাঘ এবং গরু একসাথে ঘাস খাচ্ছে। যারা পরেশনাথ নিয়ে নেটে একটু জানকারি নিয়েছেন তারা জানেন যে জৈন ধর্মমতে এই পরেশনাথজির পাহাড়ে, এই সম্মেদ শিখরজির বনের বাঘও অহিংস। আমার মনেও এই বিশ্বাস পরেশনাথজির কৃপায় জানি না কখন বদ্ধমূল হয়ে গেছে। এতবার এসেছি, বারবার এসেছি, তবুও আশ মেটে না। খুব পরিচিত অথচ এত অপরিচিত। তাই চকিত চাহনি আজও, তাই মনে মনে যেন কার ধ্যান। এই জায়গাটা থেকে সবচেয়ে ক্লিয়ার দেখা যাচ্ছে একদম, এটা হচ্ছে পরেশনাথজির মন্দির। তখন নামছিলাম, আবার চড়াই শুরু হয়েছে এবং এরাও শুরু হয়ে গেল। বাঁ দিকে দেখুন, বাঁদিকের এই যে প্রাণীদেরকে দেখছেন, এরা কিন্তু খুব ভালো। বহুবার এসেছি এখানে, একবারও দেখিনি এরা কারো ক্ষতি করেছে। তবে কিছু দুপেয়ে প্রাণী দেখেছি যারা এদেরকে খোঁচাখুচি করে। আপনি কিছু না করলে এরাও কিছু করবে না, এদের দিকে না তাকিয়ে নিজের রাস্তায় চলে যান। যারা এদেরকে খোঁচাখুচি করেন তারা জানেন না যে কোনো তীর্থক্ষেত্রের লতাপাতা, নির্জীব বা সজীব কোনো কিছুকে বা কাউকেই ডিস্টার্ব করতে নেই। পেটের টান বড় টান। শিখরজির পাকদণ্ডী পথ বেয়ে কেউ ঘাড়ে করে নিয়ে চললেন, কেউ
ঘাড়ে করে নিচে নামাচ্ছেন, কেউ খালি ডলি নিয়ে যাচ্ছেন যদি অসমর্থ কাউকে পাওয়া যায়। এই জায়গাটার নাম ভাতাঘর। এখানকার দোকানে আপনি জল আর খাবার পাবেন, দাম কিন্তু একটু বেশিই পড়বে। এতক্ষণে 3.5 কিলোমিটার পথ এলাম, বাট এই লাস্ট চড়াইটা, এই যে এখনই বললাম যে একটা শর্টকাট নিচ্ছি, এই লাস্ট চড়াইটা বুঝিয়ে দিল। আর যে রাস্তা শুরু হয়েছে সেই রাস্তা একদম খাড়া চড়াই। মানে আমরা আবার একটা পাহাড়ে উঠছি, আমরা মানে আমি আর আপনারা যারা দেখছেন তারা সবাই মিলে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এরকম খাড়াই, ভয়ঙ্কর খাড়াই। এরপরেও বিশাল খাড়াই রয়েছে, যেখানে মানে চন্দ্রাবাবু টক, ওখানে যাওয়ার সময় টক নয় টক, ঠিক আছে, উচ্চারণে ভুল হচ্ছে। তো চন্দ্রবাবু টক যাওয়ার সময় যে খাড়াইটা রয়েছে, যে চড়াইটা রয়েছে, সেটা ভয়ঙ্কর। তো এরকম দোকান পেয়ে যাবেন আপনারা রাস্তার পাশে। এখানে রেস্ট নিতে পারেন, খাবারও খেতে পারেন, ড্রিঙ্কস রয়েছে নানা রকমের, জল রয়েছে, চিপস वगैरह সব কিছু রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে চড়াই তো বিশাল, বাট খুবই ভালো লাগছে, প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড। তার কারণ এখানকার প্রকৃতি দেখুন, দেখিয়েছি অনেক, বাট বারবার দেখেও যাকে বলে আশ মিটছে না, সেই আশ মিটছে না। কত সুন্দর। আর চড়াইটা দেখুন, যদি বোঝা যায় তাহলে দেখুন, বুঝতে পারবেন। আর বোঝা না গেলে তো কিছু করার নাই, নিজেকে আসতে হবে সশরীরে। আর এইভাবে যাকে বলে চন্দ্রাতপ, সেই চন্দ্রাতপ সৃষ্টি হচ্ছে ক্যানোপি। এখনই একজনের সাথে দেখালো, এখানকার কুলি টাইপের মনে হলো, কুলির কাজই করেন মনে হলো। তো উনি বললেন যে আরামসে চালিয়ে। এ কথা উনি যে প্রথম বলছেন তা নয়, এর আগে যতবারই এসছি কেউ না কেউ বলেছেন যে আরামসে চালিয়ে, মানে ধীরে ধীরে চলুন, নাহলে খুব তাড়াতাড়ি আপনি পুরো এক্সহস্টেড হয়ে যাবেন। পায়ের পিছনে টান ধরছে। এবারে এই ধর্মযাত্রা, এই যাত্রা করলে কিন্তু শরীর 100% ফিট হয়ে যাবে, একদম সঙ্গে সঙ্গে হাতে নাতে ফলটা দেখতে পাবেন যদি আসেন এখানে, আর এই যাত্রা যদি করেন। একটু আগে বলছিলাম তপবনেটা দেখুন, গাছে গাছে কেমন জড়াজড়ি, মনে হচ্ছে যেন সিমলতার মাচা। কিন্তু এই তপবনের মাচা কোনো মানুষের হাতের তৈরি নয়, প্রকৃতির তৈরি। এবারে চোখে ঘাম ঢুকছে, নিয়ে চোখ দুটো খুব জ্বালা করছে। মাথার ঘাম পায়ে পড়া বলে আপাতত চোখ পর্যন্ত এসেছে, শেষ পর্যন্ত পা ছড়িয়ে একদম মাটিতে চলে যাবে। এই যে সামনে আসছে দেখুন, যদি পারেন এদেরকে 5 টাকা 10 টাকা যতটা পারবেন সাহায্য করবেন, যদি পারেন। ये लो माताजी, रुको, ठीक है। ना सुझे है बेटा, अंधेरी लगी है। हाँ, ना सुझे है, अंधेरी लगी है बेटा। ओके ओके ओके, सुझबे ना करे है बेटा। हाँ चलिए, धीरे धीरे चलिए, ঠিকঠাক দেখতে পাচ্ছেন না উনি। এখানে যারা রয়েছেন না প্রচণ্ড গরিব, তবে এই যে এইগুলো করা রয়েছে চেষ্টা করবেন এগুলো না করার। যাক, এরকম আপনাদেরকে বলা আমার উচিত হচ্ছে না, বাট এসব না করাই উচিত। হ্যাঁ, চলুন আর একটু জল খেয়ে নেওয়া যাক। জল খাবার জন্য যতটুকু থামতে হচ্ছে, তাছাড়া তার কৃপায় আমি কন্টিনিউ হাঁটছি। শারীরিক কষ্ট আছে, বাট তার জন্য মনে এতটুকু বিরক্তি বা ভালো না লাগার ভাব তার আশীর্বাদে কখনো আসে না, কারণ আমি এই শিখরজির প্রেমে একেবারে অন্ধ। लोग बताते हैं कि सिर्फ वहाँ पैर का निशान है बस, हाँ और कुछ नहीं है। है, वो जो पैर का निशान है ना मेन मंदिर में, उसके नीचे और एक मंदिर है, उसके नीचे है, ठीक है, गुफा है। तो वो जो मेन मंदिर है, तो उसमें जाता आदमी कि नहीं? हाँ, जो जानता है वो जाते हैं। तो इसका मतलब कि आप पहले भी आए हैं? हाँ, बहुत बार। आप जैन है या हिंदू है? नहीं, हिंदू है। हम भी हिंदू हैं। इधर आपको शांति मिलेगा, बहुत ज्यादा आइए, शांति मिलेगा, पीस। का नाम में कहा गया है कि दिल लगी है लगन से तो भगवान मिलेंगे कभी न कभी। हाँ, जिसके नाम से आए हैं
और वहाँ तक पहुँचना है उनकी मर्जी। एकदम एकदम हमारी और आपकी माई बाप के हैं। एकदम तू एकदम कहते कि हमारू है, वो कहता कि हमारू है। मारपीट करो, इधर भी काटो बेटा सारे लूटो। जात पात न पूछे कोई, हाँ जात पात न पूछे कोई, हरि के भजन से हरि का होई। और हम यहाँ बिस्यल में कतरा क्षेत्र में हाजरी बाबू का काम करते हैं। हमारे मन में बहुत दिनों से इच्छा थी कि हम एक बार पार्श्वनाथ का दर्शन करें, क्योंकि आने में तो कठिनाई हो रही है, लेकिन मंजिल तक पहुँच के ही रहेंगे। ओके थैंक यू। ओके 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 आप दोनों ही आए? हाँ ये मेरा लगता है। ভেরি গুড ওকে ওকে চলিয়ে। যদি নিচে থেকে মানে মধুবন থেকে খাবার বা জল না আনেন, পুরো রাস্তাতেই এই রকম দোকান কিন্তু পেয়ে যাবেন। দাম কিন্তু একটু বেশি পড়বে। সব কিছুই আছে মোটামুটি। সিঁড়ি ভাঙা খুব কষ্টের, কিন্তু এখানে সিঁড়ি শুরু হয়ে গেছে, উপায় নেই, সিঁড়ি ভেঙেই যেতে হবে। যারা মধুবন থেকে বাইকে করে পরেশনাথ মন্দির অবধি যাবেন, বাইক তাদেরকে এই সিঁড়ির রাস্তায় আনবে না। এই ভাইটি ফেরার সময় সিঁড়ির রাস্তায় ফিরছেন। এখানে ফ্রিতে জলের ব্যবস্থা আছে। এখানে ফ্রিতে জলের ব্যবস্থা কোনো জৈন পুণ্যাত্মা করেছেন, এর জন্য আপনাকে পয়সা লাগবে না। তবে আপনি নিজে থেকে যদি 5-10 টাকা দিতে চান, তবে এই দাদাটা নেবেন। তো এইখানে জল খাওয়ার পরেই ঠিক এই জায়গা পরে এ দেখুন এরকম একটা বোর্ড রয়েছে, जिसको अपना मना उनसे ही दुख पाया, जग झूठा है सारा ये झूठी है माया। তো ঠিক আছে, তো এরকম বোর্ড আছে। এখানে দেখুন দুটো রাস্তা, একটা গেছে এই দিকটায় আর একটা এই দিকে। আপনি যদি এই রাস্তাটাতে যান, মানে ডান দিকের রাস্তাটাতে যদি যান, তাহলে চলে যাবেন পরেশনাথ মন্দির, মানে ডাইরেক্ট একদম পরেশনাথ মন্দির যেতে পারবেন। দেখা যাচ্ছে না এখান থেকে, একদম ডাইরেক্ট আপনি পরেশনাথ মন্দির যদি যেতে চান, শুধুমাত্র যদি পরেশনাথ মন্দির যেতে চান, তাহলে ডান দিকের এই রাস্তা, আর এই বাঁ দিকের রাস্তা ধরে যদি যান, তাহলে পুরো পরিক্রমা পুরোটাই হবে। প্রথমে আসবে গৌতম স্বামী টঙ্ক, তারপরে এইভাবে আস্তে 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 সমস্ত মন্দিরগুলো আসবে। খুব সুন্দর যে জল মন্দির, সেটাও আপনি এই রাস্তা দিকে পাবেন। আবার পরেশনাথ মন্দির থেকেও আপনি যেতে পারেন ঘুরে, কিন্তু আপনি যদি শুধুমাত্র পরেশনাথ যেতে চান, তাহলে ওই রাস্তাটা, ডান দিকে যে রাস্তাটা বললাম ওইটা, পরেশনাথ যাবেন এবং পরেশনাথের মন্দির থেকে আবার মধুবন ফিরে আসবেন 18 কিলোমিটার। আর আমি এই যে চলে এলাম বাঁ দিকে, এই রাস্তাতে টোটালটা ঘুরলে, এর আগেও আমি বলেছি আর একবার বলে দিচ্ছি, 27 কিলোমিটার হবে। হ্যাঁ, এই পাশেই ঝর্ণা রয়েছে, বাট দেখতে পাচ্ছি না। এই চারিপাশে প্রকৃতি দেখে এটা আশা করি খুব সুন্দরভাবে বুঝতেই পারছেন। পাটা ভিজিনি, খুব কি ঠান্ডা, খুব জ্বালা করছিল। তো বুঝতেই পারছেন, এই চারিপাশে প্রকৃতি দেখে বুঝতেই পারছেন যে প্রিমিটিভ নেচার যাকে বলে, সেই প্রিমিটিভ নেচার কিন্তু রয়েছে। যদিও এই প্রিমিটিভ নেচারটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল, আর যে জৈন ধর্মাবলম্বী লোকেরা রয়েছেন তারা সেটাকে আপাতত আটকেছেন। হ্যাঁ, মানে এখানে এই জায়গাটাকে পর্যটন স্থল হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছিল, বাট সেটা করলে এই জায়গাটা পুরো নষ্ট হয়ে যাবে। দেখুন ঝর্ণার জল ডাইরেক্ট এখানে পান করছে, তো আমরাও ভরে নেবো। ये पी सकते हैं? ওকে ওকে। পুরো পরিক্রমা কম লোকই করেন, তাই এই দিকের পথে তুলনায় কম ভিড়। আপন মনে চলে যেতে পারেন আপন লক্ষ্যের দিকে, বা আপনার বিচলিত মন বিচরণ করতে পারে সময়ের সরণি বেয়ে ফেলে আসা অপ্রাপ্তির পৃথিবীতে। তবে এই তপস্থলীর এমনই গুণ, আপনি যদি টুরিস্ট না হয়ে এক শ্রদ্ধামনত মানুষ হিসাবে এখানে আসতে পারেন, তবে আপনার মনের সব কালিমা মুছিয়ে দেবার ক্ষমতা এই তপভূমি কিন্তু রাখেন। শর্ত একটাই, একে সত্যি করে নিজের মনে করতে হবে, কেউ ডিস্টার্ব করবে না আপনাকে। আপনি আপন মনে চলে যান। যদি প্রেমে পড়েন, তবে ইনি আপনার শত্রু মিত্র ঘর বাড়ি সব ভুলিয়ে দেবেন। এতক্ষণ পর্যন্ত যত কথা আমি বললাম, একটাও কিন্তু মিথ্যা কথা বলিনি। ইউটিউব ব্লগ বানাবার জন্য এইভাবে বলিনি। বহুবার আসতে পেয়েছি এখানে, যা বুঝেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। মনে হয় এরকম একটা কবিতা আছে, দুঃখ দিল কারা কারা ফিস ফিসালো কোণে, নেই কিচ্ছু আর মনে। তাই এখানে এলে এই অনুভূতি আপনার হবে, যদি আপনি চটুল আমোদ প্রিয় টুরিস্ট না হয়ে এখানে আসেন। সবচেয়ে ভালো হয় আপনি একা আসুন। চরম দুঃখে আছেন, এখানে আসুন। চরম আনন্দে আছেন, আপনি আসুন এখানে। আপনি ধার্মিক,
পরেশনাথে আসুন। আপনি ধর্ম বিশ্বাস করেন না, তবে প্রকৃতি ভালোবাসেন, আপনি পরেশনাথে আসুন। কিন্তু আপনি যদি পাথরে পাথর দিয়ে ড্যাশ প্লাস ড্যাশ লেখার জন্য আসেন, তবে বলবো এই পবিত্র তীর্থভূমি থেকে আপনি শত হস্ত দূরে থাকুন। জেনে রাখা দরকার যে এটা হই হুল্লোড় করার জায়গা নয়। নিচে মধুবনে বা এই পরেশনাথে কোনো রকম নেশা করা যায় না। মাছ, মাংস, ডিম কিচ্ছু চলে না। আমরা চপ্পল জুতো পরে এখানে আসবো না, কিন্তু এই ডলি নিয়ে চলা ভাইদেরকে কেন চপ্পল পরতে হয় বুঝতে পারছেন? আমরা যারা শুধু হাঁটছি তাদেরই মনে হচ্ছে হৃৎপিণ্ড ফেটে যাবে, পা জ্বালা করছে। তাহলে এদের কি অবস্থা হয় ভাবুন। যিনি ডলিতে চেপে চলেছেন তাকেও কিন্তু আমরা কেউ গালাগালি করব না, কারণ তিনি সাত করে এত হাজার হাজার টাকা খরচ করতে যাবেন না। নিশ্চয়ই তিনি পায়ে হেঁটে চড়তে অপারক, তাই তিনি ডলিতে চেপে এই পুরো পরিক্রমা করছেন। তো এখন বাজে 11:53। কথা বলার মতো অবস্থা নেই আর, এতটাই ঘেমে গেছে এবং এতটাই হাঁপাচ্ছি। আর এখান থেকে আরও কাছে এই দেখুন পরেশনাথজির মন্দির, এই দেখুন। তো যেটা বলছিলাম, কথা বলার মতো অবস্থা নেই, মনে হচ্ছে লাংস ফেটে যাবে। আর এত দম লাগছে, মনে হচ্ছে যেন কুঁজো হয়ে হাঁটতে মনে হচ্ছে যেন নয়, হাঁটছি কুঁজো হয়েই হাঁটছি, এখন পারছি না। আর আমি এর আগে যতবারই এসেছি ননস্টপই চলেছি, এবারে এই ভিডিও বানাবার জন্য যতটুকু দাঁড়াচ্ছি, তাছাড়া ননস্টপই চলেছি। আর এভাবে চলতেই ভালো লাগে, ধীরে 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 চলা। তবে ওই যে প্রথমেই বলেছি, মনের জোশটা সবচেয়ে বড় কথা। চোখের মধ্যে ঘাম ঢুকছে। হ্যাঁ, চলতে কষ্ট অবশ্যই হবে, বাট চলতে চলতে আপন মনে একা চলতে চলতে যখন ভিজুয়ালাইজেশন চলছে যে অত হাজার হাজার বছর আগে তারা সেই মহামানবরা যখন এখানে এসেছিলেন, কোন রাস্তায় এসেছিলেন, তখন কেমন ছিল এখানকার পরিবেশ, আরও কতটা বিপদ সংকুল ছিল সব দিক দিয়ে। রাস্তাঘাটে তো কোনো ব্যাপারই নেই, অনেক ভয়ঙ্কর জীবজন্তুর বাস এখানে ছিল, আরও বেশি, এখন আছে, বাট তখন তখন আরও বেশি ছিল। তো এই ভিজুয়ালাইজেশন যখন চলছে, এসব ভিজুয়ালাইজেশন করতে করতে পথে চলছি। হ্যাঁ, একটা কথা, আপনারা যখন আসবেন এই সম্মত শিখরজি, মানে এই পরেশনাথ পাহাড়, একে সম্মত শিখরজিও বলে, তো এই সম্মত শিখরজিতে যখন আসবেন তখন অবশ্যই মধুবন থেকে লাঠি নিয়ে নেবেন, যেটা আপনাকে প্রচণ্ড সাহায্য করবে। আমাকে এই ট্রাইপড সামলাতে হচ্ছে, তো যার জন্য আমি লাঠিটা নিলাম না, অসুবিধা আছে আমার, তো সেটা কিন্তু প্রচণ্ড সাহায্য করবে আপনাকে। এই যে এই সময় আমি ঝুঁকে ঝুঁকে হাঁটছি, লাঠিটা থাকলে লাঠিতে ভর দিয়ে হাঁটতে পারবো। আগের দাম ছিল ছোটোগুলো 10, বড়গুলো 20, জানি না এখন কত হয়েছে, ওই কাছাকাছি থাকবে, তো নিয়ে নেবেন একটা, অনেক সুবিধা হাঁটতে। দেখুন পরেশনাথ মন্দিরের কত কাছে চলে এসেছি, মোবাইলের ক্যামেরাতে অতটা ধরা পড়ছে না, বাট অনেক কাছে, একদম কাছে। বাট মন্দিরে আমরা এখন যাব না, আমরা একদম শেষে যাব। আর এই দেখুন এখানে মধুবন রয়েছে, দেখাই, এখানে ওই দেখুন সাদা সাদা সব বিল্ডিংগুলো রয়েছে। এখানে ডাকবাংলা বলে একটা মানে ঘর ছিল, তো সেখানে আগে থাকা যেত, কিন্তু এখন ফোর্স রয়েছে, যার জন্য এখন থাকা যায় না। বাট যদি থাকা যেত, একটা অপূর্ব অনুভূতি, একটা অপূর্ব এক্সপিরিয়েন্স হতে পারত। যে কথা আমি প্রথম ব্লগে বলতে ভুলেছি তা বলা দরকার। এই পরেশনাথ পাহাড় নিয়ে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। ঝামেলা চলছে জৈন ও আদিবাসীদের মধ্যে। জৈনদের কাছে এই পাহাড় কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা আশা করছি ইতিমধ্যে বুঝে গেছেন। এখন আদিবাসী, বিশেষ করে সাঁওতালদের কাছে কিন্তু এই পাহাড় তাঁদের মারাং বুরু। মারাং কথার অর্থ সর্বোচ্চ, আর বুরু কথার অর্থ পাহাড় বা পর্বত। ওনাদের কাছে এই পরেশনাথ পাহাড় কিন্তু ওনাদের মারাং বুরু, আর এই মারাংবুরু ওনাদের কাছে কিন্তু খুব পবিত্র। প্রবলেমটা এই যে আদিবাসীদের এক বিশেষ দিনে এখানে যতদূর সম্ভব ওনারা স্বীকার করেন, যেটা ওদের সংস্কৃতি ও ধর্মের একটা অংশ। আর অন্যতম সবচেয়ে অহিংস ধর্ম জৈন ধর্মে কিন্তু একটি পোকা মারাও নিষেধ। আসল ঝামেলা
এই নিয়ে দুজনেই এই জায়গার উপর দাবি নিয়ে দাঁড়িয়ে আছেন। এইভাবে বাঁধানো পথ ছেড়ে আমি সবসময় শর্টকাটই নিচ্ছি, তার কারণ কেবল যে কম দূরত্ব হবে তা নয়, নেচারের আরও একটু কাছে থাকতে পাবো, নেচারের মধ্য দিয়ে হাঁটতে পাবো বলে আমি বারবার এইভাবেই যাচ্ছি। এতে কষ্ট যদিও একটু বেশিই হয়। তো এখন বাজছে 12:30 আর পৌঁছে গেছি প্রথম মন্দির গৌতম স্বামী টং। সরি না ঠিক সরি গৌতম স্বামী টং, সরি বলার জন্য সরি। প্রথম মন্দির আপনারা টাইম নোট করতে পারেন। প্রথম মন্দির গৌতম স্বামী টং পৌঁছতে আমার লাগলো 3.5 ঘন্টা। আচ্ছা, টঙ্ক কথার অর্থ হচ্ছে পাহাড় চূড়া যেখানে মন্দির আছে বা যেখানে কোনো সিদ্ধ মহাপুরুষ মোক্ষ লাভ করেছেন, সেখানকার মন্দির বা মার্বেল স্ট্রাকচার তাকে বলে টঙ্ক। এখানে যে মন্দির আপনারা দেখছেন তা 24তম তীর্থঙ্কর মহাবীরের যে 11 জন গণধর অর্থাৎ প্রধান শিষ্য ছিলেন, তাদের মধ্যে অন্যতম প্রধান শিষ্য বা প্রথম গণধর গৌতম স্বামীর। সেদিন বৃন্দাবনের এক বিখ্যাত সন্ত যতদূর সম্ভব বললেন যে অন্যের ধর্মকে শ্রদ্ধা করে না সে নিজের ধর্মকেও শ্রদ্ধা করতে পারে না। এর চেয়ে চরম সত্যি বোধ হয় আর কিছু হয় না। এখানে রয়েছে গৌতম স্বামীর চরণ কমল। দূরে দূরে যে টংগুলো দেখছেন ওগুলো জৈন ধর্মের তীর্থঙ্করদের উদ্দেশ্যে তৈরি। পুরো পরিক্রমার অর্থ এই প্রতিটি টংকে যাওয়া। তো এখান থেকে চন্দ্রপ্রভু টং হচ্ছে কি 3 কিলোমিটার এদিকে যেতে হচ্ছে, আর নিচে মধুবন জানাগার রাস্তা 9 কিলোমিটার, মানে আমরা 9 কিলোমিটার এলাম। আর পার্শ্বনাথ মন্দির এখান থেকে হচ্ছে গিয়ে 1.5 কিলোমিটার, এদিকে 1.5 কিলোমিটার গেলেই পার্শ্বনাথ মন্দির। আর জল মন্দির হচ্ছে এই দিকটাতে গেলে জল মন্দির পাওয়া যাবে। তো আমরা এদিকে যত মন্দিরগুলো রয়েছে সমস্ত মন্দির দেখব, দেখে এই নিচের দিকে চলে যাব চন্দ্রপ্রভু টং, তারপরে জল মন্দির হয়ে এইদিকে যাব পরশনাথ টং। इधर रहने के लिए क्या करना पड़ेगा? रहने के लिए इधर नहीं है व्यवस्था। इधर लिखा हुआ है इसलिए पूछ रहा हूँ कि धर्मशाला लिखा हुआ है। नीचे से ऑफिस से आदेश लेना होगा, नीचे से कौन सा ऑफिस है? जैन सीतामर सोसाइटी ये लिखा हुआ है। हाँ हाँ हाँ, ये देखिए भूमि जी वाला जैन सीतामर सोसाइटी, ओके ओके ओके। तो वहाँ से लिखित लाना होगा। वो लोग देंगे कुछ? पता नहीं देंगे कि नहीं देंगे। रहते हैं अभी, रहते हैं यात्री? नहीं, यात्री नहीं रहते, हम लोग रहते हैं स्टाफ। এই যে জায়গাটা জৈন সিতম্বর ধর্মশালা সমেতে শিখর পরশনাথ হিলস উপাশ্রয়, এই জায়গাটাতে থাকার আমার প্রচণ্ড ইচ্ছা, বাট তো বলছে পারমিশন পাওয়া যায় না। গৌতম স্বামীর টঙ্কের সামনে রয়েছে কুন্থনাথজির টঙ্ক। এই হচ্ছে কুন্থনাথ দেবের চরণ কমল। আসুন মাথা ঠেকান, ক্ষতি কিছু হবে না, বরঞ্চ মনের সংকীর্ণতা দূর হবে। আর এখানেই বসেছিলেন সশিষ্য এক দিগম্বর সাধুজি, যাদের সাথে বসে আমি অনেকক্ষণ ধরে গল্প করলাম। তারপর আমি এগোলাম সবচেয়ে দূরবর্তী এবং বলতে গেলে নির্জনতম শ্রী চন্দ্রপ্রভু টঙ্কের দিকে, যা এখান থেকে 3 কিলোমিটার। কিন্তু চন্দ্রপ্রভু টঙ্ক সত্যিই চ্যালেঞ্জিং, কারণ চড়াই খুব বেশি। আর এই 3 কিলোমিটারের যত টঙ্ক পড়ে সমস্ত টঙ্কেই আমি ভগবানের কৃপায় প্রতিবারই যেতে পাই। আর আজও চললাম। এর নির্জনতাই তো আমি চেয়েছিলাম। সর্বোচ্চ পাহাড়ের মাথায় খোলা আকাশের নিচে হু হু করে বয়ে চলা বাতাসের মধ্য দিয়ে সেই হাজার হাজার বছর আগের ভিজুয়ালাইজেশন, আর প্রতিটি টঙ্কে গিয়ে মাথা ঠেকানো। আর ভগবানের কৃপা হলে তপস্যার কারণে এখানকার সুপারচার্জড অ্যাটমসফিয়ারের ফিলিং জাস্ট স্বর্গানুভূতি ছাড়া আর কিছুই না। এইভাবে ঋষভানন স্বামী টঙ্ক
শ্রী নমিনাথজি টঙ্ক, শ্রী অরহনাথজি টঙ্ক, শ্রী মল্লীনাথ ভগবান টঙ্ক, এইভাবে প্রতিটি টঙ্কে সশ্রদ্ধ চিত্তে আপনি যেতে পারেন। শুধুমাত্র যে স্পিরিচুয়ালিটি তা নয়, চারিদিকের দৃশ্যটা একবার দেখুন, মনে হবে আপনি দেবলোকে আছেন। আর যিনি প্রকৃতি ভালোবাসেন তিনি অবশ্যই কিন্তু স্পিরিচুয়াল হন। এইরকম কিছু টঙ্কে যাওয়া সত্যিই চ্যালেঞ্জিং। ধীরে ধীরে চলুন, পাখির ডাক, প্রজাপতির ওড়াউড়ি আপনাকে সঙ্গ দেবে। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, একটা যেন টুরিস্ট ফিল হয়। আপনি এখানে আসুন, মনে হবে পৃথিবীতে এমনও জায়গা আছে। তো আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। এই সময়ে কিন্তু আর তেমন কোনো তীর্থযাত্রী নেই, খুবই কম, না থাকার মতো। তো আমি কিন্তু পুরো পরিক্রমাটা এভাবে একাই করব। এখন যে মন্দিরে যাচ্ছি নামটা জানি না, বাট এর চড়াইটা অনেক ভয়ঙ্কর। আর এখান থেকে এখানে রয়েছে এই মন্দিরটা, এই যে এখান থেকে নেমে ওই দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চন্দাবাবু টঙ্ক। হ্যাঁ, ওইটা যাব, ওই টঙ্কে। তারপর এইদিকে আরও দুটো রয়েছে, সেখানে যাব। তারপর শেষে নয়, তারপর যাব জল মন্দির। সেখান থেকে আবার এই যেখানে প্রথম মন্দির দিয়ে শুরু করলাম, গৌতম সময় টঙ্ক, ওখানে এসে পরেশনাথ মন্দিরের দিকে যাব। তো চলুন যাওয়া যাক। আর এদিকে হচ্ছে হাইওয়েটা, মানে কলকাতা দিল্লি হাইওয়ে রয়েছে এদিকে, বোঝা যাবে না। ধানবাদ রয়েছে এই দিকটায়। আর এই দেখুন জল মন্দির, যেটা বলছিলাম খুব সুন্দর। এই হচ্ছে জল মন্দির নিচেতে। হ্যাঁ, তো দেখুন এখানে কি লেখা রয়েছে, এটা হচ্ছে नौवीं तीर्थंकर श्री पुष्पदंत जी टोंक श्री सुप्रभु कूट। ओके, तो चलুন যাই। একবার ভিউটা দেখুন। হ্যাঁ, এখান থেকে একবার ভিউটা দেখুন। উফ, ওই চন্দ্রবাবু টঙ্ক ওইটা ওইদিকে। হ্যাঁ, আর এগুলো সব রয়েছে। দেখছেন কি সুন্দর, মানে কি বলবো, স্বর্গ বললেও হয়তো কম বলা হবে। অসম্ভব। চলুন যাওয়া যাক। শ্রী সুবিধা নাথায় নমঃ। ওকে, জয় বাবা। আমরা এবার এই মন্দিরটা থেকে এই রাস্তা ধরে এইভাবে যাব এই মন্দিরটাতে। जय जिनेंद्र। वहाँ जाइएगा? हाँ जाऊँगा, वो है चंदा बाबू। हाँ, जाऊँगा। लेकिन दिक्कत नहीं कुछ? नहीं, दिक्कत का क्या बात है। नहीं, कोई दिक्कत नहीं, जाइए, वो दुकानदार लोग रहते हैं वहाँ। ओके, ठीक है। এখানকার সম্ভাষণ হচ্ছে জয় জিনেন্দ্রা। তো ভগবানকে যাকে বলে সচ্চে দিল সে যা চাবে তাই পেয়ে যাবে। ভগবান বুঝেছেন যে আমি কী চাই, তার জন্য নীরবতা, নিস্তব্ধতা আর প্রকৃতির যে শব্দ সেটা আমাকে দিয়েছেন। আপনারা শুনুন এবং আপনারা অনুভব করার চেষ্টা করুন কীরকম জায়গাতে আমি এখন রয়েছি। যিনি এখনই আমাকে বললেন যে তুমি যাওগে উধার, মানে চন্দ্রবাবু যাওয়ার জন্য, ওটা অনেক দূরে। তো আমি বললাম হ্যাঁ যাऊँगा। তো উনি থেমে বললেন কোই প্রবলেম নেই হোগা, এমন করে বললেন মনে হয়েছে যেন কোনো প্রবলেম হবে, কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই। ওকে, তো আপনারা একটু অনুভব করুন এই জায়গাটা, বিশেষ করে এখন যেখানে রয়েছি এই জায়গাটা কতটা নিস্তব্ধ, কতটা সুন্দর, কতটা শান্ত, কতটা পবিত্র। যদি এমন কেউ থাকেন যিনি এরকম একাকিত্ব চান, এরকম নিস্তব্ধতা চান, এমন কেউ যদি থাকেন তাহলে অবশ্যই মাস্ট ভিজিট করা দরকার এই জায়গাটা। ভিজিট নয়, দর্শন করা দরকার। ওকে।
আচ্ছা, আমরা এদিকেই আবার আসবো, মানে চান্দাপ্রভু যাওয়ার জন্য এই রাস্তাটাতে যাব, তারপর আবার এদিকে ফিরে এসে এই জল মন্দির যাওয়ার রাস্তা এইটা, হ্যাঁ, তখন এদিকে যাব। তো চলুন এইটা দেখা যাক, এটা কার ইয়ে, শ্রী মুনি সুব্রত স্বামিনে নমঃ। ওকে ওকে, চলো। আরও একটা কথা, এই যে তারা যেখানে তপস্যা করেছিলেন, তপস্যা করার মতোই জায়গা, কোনো হইচই নেই, কোনো হট্টগোল নেই, নাথিং। এর চেয়ে ভালো আর জায়গা কি হবে যেখানে তপস্যা করা যায়, একদম তপবন। হ্যাঁ, তো এদিকে গেলে সেই চন্দ্রপ্রভুর টঙ্গের জানেকার রাস্তা। হ্যাঁ, চন্দ্রপ্রভু জানা কিন্তু একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, তো চলুন যাওয়া যাক। ভয়ের কিছু নেই, তার কারণ এই যে ভূমি, এই যে পবিত্র ভূমি, এই পবিত্র ভূমিতে 24 জনের মধ্যে 20 জন তীর্থঙ্কর এবং তাদের আরও অন্যান্য শিষ্যরা তো ছিলেনই। সেই 20 জন তীর্থঙ্কর, যাদেরকে আমাদের জৈন ধর্মাবলম্বী লোকজন যারা আছেন, ভাইয়েরা বোনেরা যারা আছেন, তারা কিন্তু তাদেরকে ভগবান বলে মনে করেন। তো সেই 20 জন তীর্থঙ্করের তপস্থলী এটা, মৃত্তিকার প্রতিটি কণাতে ওনাদের সেই তপস্যার যে সুকৃতি আছে, সেই প্রতিটা মৃত্তিকার প্রতিটা কণা সুপারচার্জড, সেই মৃত্তিকার প্রতিটি কণাতে তাদের তপস্যার সুকৃতি রয়েছে। এখানে কারো কি হবে, কিচ্ছু হবে না, নাথিং, সব ওকে হয়, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আর খুব সত্যি কথা, এই জায়গা কিন্তু সুপারচার্জড। যারা ওই মার্গের লোক, তারা আরও ভালোভাবে এটা উপলব্ধি করতে পারেন যে জায়গা সুপারচার্জড। হ্যাঁ, তাদের তপস্যার বলে সুপারচার্জড। তো এখানে কি কোনো ক্ষতি হবে কারো? নেবার। চলুন। রাস্তা নির্জন বনে ভর্তি। এই দুপুরেও শুধুই ঝিঝির শব্দ আর আমার চলার শব্দ। পরশনাথজির বনে লেপার্ড, ভালুক, বন্য শূকর সবই আছে, তবে মনে বিশ্বাস আর শ্রদ্ধা থাকলে ভয় কিন্তু আপনার লাগবে না। তারা আরও গভীর বনে থাকে। বাস, দেখুন এখানে আবার কলা গাছ রয়েছে। কলা গাছ কী করে হলো কে জানে, কেউ নিশ্চয়ই লাগিয়েছে। হ্যাঁ, হয়তো কোনো প্রকৃতিপ্রেমী এখানে এসেছিলেন, এসে লাগিয়ে গেছেন। দেখুন সামনে রয়েছে কলা গাছ। সুন্দর সুন্দর সুন্দর। আমি আবার বলছি, বারবার বলছি, যারা শান্তি চান, যারা এরকম পরিবেশ চান, তারা একবার আসুন এখানে। হ্যাঁ, যদি খারাপ লাগে তাহলে আমাকে গালাগালি দিয়ে ভর্তি করে দিন আমার কমেন্ট বক্স, অবশ্যই আসুন একবার। তো যারা মনে করছেন যে এতটা নির্জন রাস্তায় এইভাবে যাওয়াটা হয়তো ঠিক হবে না, মানে আপনারা যখন আসবেন আপনাদের হয়তো আসাটা ঠিক হবে না, যারা মনে করছেন তাদেরকে বলি যে পুরোপুরি নির্জন আপনি পাবেন না। কারণ এই দেখুন সামনেই দোকান রয়েছে। হ্যাঁ, এই দেখুন দোকানে এই মুহূর্তে মালপত্র নেই, তবে সমস্ত ব্যবস্থা করছে, সাজানো চলছে দোকান এখন। কারণ এবার শীত আসছে, অনেক তীর্থযাত্রী আসবেন, আবার কোনো টুরিস্টও আসতে পারেন। তো তাদের যাতে খাবারের কোনো অসুবিধা না হয় এবং এখানে যারা ব্যবসা করছেন তাদের নিজেদেরও যে লাভ যাতে হয়, তার জন্য এবং এখানে দোকান রয়েছে প্রচুর, তা ভয় পাবার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে সেই চন্দ্রপ্রভু টং জানাকার রাস্তা এদিকে তো যাব, আবার এই দিকেও আমি চলে যেতে পারি জল মন্দির। হ্যাঁ, এ দেখুন এখানে লেখা রয়েছে। তো জল মন্দির যাওয়ার জন্য আমাকে আবার ঘুরে এই রাস্তায় যাওয়ার দরকার নেই। চন্দ্রবাবু টং থেকে, ওই হচ্ছে চন্দ্রবাবু টং, তো ওখান থেকে ঘুরে এসে এই রাস্তায় চলে যাব জল মন্দির। ओके चलो जा जाक। ये दुकान लगेगा नहीं अभी? नहीं, दुकान तो बने लगता है, सुबह को लगता है। ओ सुबह को लगता है। सुबह को लगता है। ওকে ওকে। রাস্তার দুই দিকে এরকম ফুল পাবেন, ফুলের উপরে প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, সেটাও দেখতে পাবেন। হ্যাঁ, হাওয়াটা খুব সুন্দর, শীতল, মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো হাওয়া। পিছনে তো সূর্য আছে, আমার মুখটা ভালোভাবে দেখা যাবে না। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন কিন্তু আমি আরামসে নেমে যাচ্ছি,
আসার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই দেখুন, আমি কিন্তু একা নয়, আমার পিছনে একজন আসছেন। হ্যাঁ, ওই দেখুন একজন আসছেন আমার পিছনে। তো আপনি একা কখনো হবেন না, চিন্তা নেই, ভয়ের কোনো কারণ নেই। একদম नीचे चले जाएंगे? ओ हाँ हाँ, तो अभी आज फिर से आप आएंगे इधर? ओके 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 ओके, ঠিক তো ইনি আমরা প্রথমে যে মন্দিরে গেছিলাম গৌতম স্বামী টং, আমার মুখ কিন্তু আসবে না, অন্ধকার, পিছনে সূর্য রয়েছে। তো শুনুন, ইনি যেখানে আমরা প্রথমে গেছিলাম গৌতম স্বামী টং, ওখানে এনার দোকান রয়েছে। আর ওনার বাড়ি কিন্তু একদম নিচে হাইওয়ের ধারে। তো প্রতিদিন উনি এভাবে যাতায়াত করেন। লাইফ খুব হার্ড। তবুও একটা কথাই, যে আমি কোথাও পড়েছিলাম যে তীর্থস্থানে যে সমস্ত পশু পাখি থাকে তাদের বহু জন্মের সুকৃতি, সেই সুকৃতির বলে তাদের যে সৌভাগ্য তৈরি হয়, সেই সৌভাগ্যের কারণে তারা থাকতে পায়। তো এখানে যে সমস্ত মানুষরাও থাকেন, যারা এখানে ব্যবসা করেন, যারা ডলি নিয়ে আসছে সেই ভাইয়েরা, তাদের প্রত্যেকেরই সুকৃতি রয়েছে। আর চড়াই শুরু হয়ে গেছে, হ্যাঁ, হাঁপাতে শুরু করেছে আবার। দেখুন, আমি আগে দেখুন ওই দোকানগুলোতে ছিলাম, হ্যাঁ, ওই ধোঁয়া উঠছে, হয়তো বোঝা যাবে না, ওখানে ছিলাম। এখানে চলে এলাম, ওইটা পুরোটাই ডান দিকে দেখুন, খুব আবছা বোঝা যাবে। ডান দিক দিয়ে একটা রাস্তা এসে, ওই রাস্তা দিয়ে আমি ওই দোকানের অত দূর এলাম। যাওয়ার সময় ওই দোকান থেকে বাঁ দিকে জল মন্দির যাব। চলুন। আচ্ছা, আর একটা ডিসক্লেমার আমি দিতে চাই, সেটা হচ্ছে এই যে আমার ব্যক্তিগত মত, যে এখানে একা এলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? জানি না, মানে যদি ধরুন আপনাদের কেউ একা আসছেন, অথচ কিছু একটা খারাপ ঘটনা ঘটবে না, আমি এখন পর্যন্ত শুনিনি, কখনো শুনিনি। ইন কেস কোনো কারণে, ঠিক আছে, মানুষের মন বিচলিত হতে কতক্ষণ, তো যদি ঘটে যায় তার জন্য কিন্তু আমাকে দায়ী করবেন না। হ্যাঁ, আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস যদি আপনার থাকে, আপনি চলে আসতে পারবেন। মানুষ একা একা কত কাজ করছে না। আর এই যে দোকানগুলো, এই দোকানগুলো সকালে খোলা থাকে এখন, কারণ সকালে তীর্থযাত্রীর সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, এখন তো কেউ নেই, তাই বন্ধ। চলুন। एक पानी का बोतल दीजिए। क्या है बिस्लेरी? हाँ, তো দেখুন এরা দোকানদারি করে ঘুমিয়ে গেছিল, ডাকলাম, বললেন কত পড়বে, মানে কিतना लगेगा? 40। ओके, अभी दुकान क्या सवेरे को ही लगता है? हाँ, अभी दुकान सवेरे को ही लगता है क्या केवल? ঠিক আছে, তো বিজলিটি পেয়ে গেলাম, সঙ্গে খাবার আছে, একটু পর খেয়ে নেবো। তো চান্দাবাবুর টাং পৌঁছে গেছি, চলুন এখন মন্দিরে যাওয়া যাক। মনে হয় এই মন্দির যেন স্বর্গের দরজা। মন্দিরের ওই পারেই হয়তো আরো আলাদা জগৎ। সিঁড়িগুলো যেন পৃথিবীর শেষ সিঁড়ি। চন্দ্রপ্রভুর মন্দির থেকে ওই দেখা যায় পরেশনাথজির মন্দির। এখান থেকে বেরিয়ে আসা পাহাড়গুলোকে অপার্থিব লাগছে। আর চন্দ্রপ্রভু এত দূরে অন্য সবার থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে যাকে বলে পুরো ডেজোলেট, একা নির্জনে রয়েছেন। তো চন্দ্রপ্রভু দর্শন হয়ে গেল, এখন বাজছে 2:44। এখন আমি যাব জল মন্দিরের দিকে। আমি সামনে যেখানে পুরো একদম নির্জনতা পাবো, গাছের ছায়ায় বসে খেতে চাই, সেখানেই খাবো। গাছে বিস্কুট রয়েছে, আর গতকাল মিষ্টি কিনেছিলাম, সেই মিষ্টি রয়েছে, তো ওইসব খাবো। সামনে যাই, সামনে গিয়ে খাবো। যারা খালি পায়ে আসবেন তাদেরকে কিন্তু
একটু বুঝে সুঝে, হ্যাঁ। পায়ের তলাতে এই কাঁকড় রয়েছে, এই যে এই কাঁকড়গুলো কিন্তু পায়ের তলায় ফুটতে পারে মানে ফুটবে, জ্বালা একটু করবে। তাহলে এক কাজ করতে পারেন আপনারা, ওই ফুটবল খেলার যে অ্যাংলেট পাওয়া যায়, সেই অ্যাংলেট লাগিয়ে আসতে পারেন। इधर ये सब बिस्किट का पैकेट सब फेंक कर जाता है ना, हाँ बहुत ज़्यादा। তো এটা বলবো যে এই জায়গাটাকে নষ্ট করেন না, এরকম জায়গা আপনারা আর কোথাও পাবেন না, নষ্ট করেন না। যারা আসবেন তারা কিন্তু বীর রেসপন্সিবল, তারা রেসপন্সিবলের মতো কাজ করুন। এখানে কোনো প্যাকেট, জলের বোতল এসব ফেলবেন না প্লিজ। তো আমি এখন জল মন্দিরের রাস্তায় একাই যাচ্ছি। একবার মাথাটা চট করে ঘুরে উঠল, হ্যাঁ সেই 8:30তে খেয়েছি, তো তারপর থেকে আর কিছু খাইনি। আসলে এখানে এলে খিদে পাই না, আমার পাই না, ওকে তেষ্টা পাই না, খিদেও পাই না, বাট না খেলে শরীরের চলবে না, তাই একটু খাবো, এরকমই কোনো জায়গায় বসে খাবো। হ্যাঁ, আর রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে হবে, তা না হলে এই দিকে কিন্তু গভীর খাদ রয়েছে। হ্যাঁ, চড়াই আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে যাই চলুন। আর আমাকে এবার তাড়াতাড়ি করতে হবে, কারণ সূর্য এবারে ডুবতে শুরু করেছে। হ্যাঁ, অন্ধকার হয়ে যাবে, অসুবিধা নেই, বাট তবু তাড়াতাড়ি করাই ভালো, সেটা ভয়ের জন্য বলছি না। হ্যাঁ, কখনো অন্ধকারে এখানে একা কখনো চলিনি, সেই হিসেবেই বলছি আর কি। চলুন এখানে বসেই খাওয়া যাক। হ্যাঁ, পরেশনাথ মন্দিরের একদিকে সূর্য ঢলে পড়ছিল, বন জঙ্গল আরও সরব হচ্ছিল। যে বনে চিতাবাঘ ভালুক আছে, সেই বনে আমি একা নিশ্চিন্তে বসেছিলাম, কারণ অবচেতন মনে ছিল পরম বিশ্বাস। যার দর্শনে এসেছি তিনি কখনোই ভুলেও বুঝতে দেননি যে এই বন পাহাড় ভয়ঙ্কর। মনে কখনো একথা উঁকিও মারেনি। এক জায়গায় পড়লাম এই বনের পরেও নাকি অন্য বন আছে, যেটা হচ্ছে চন্দনের বন, যার বাতাস নিরন্তর শীতলতা দান করে সমস্ত তপস্বীকে। সেই বাতাসে আজ আমিও স্নিগ্ধ। তো আমরা যে 3টে দিন খাওয়া হলো কমপ্লিট, চলুন আবার আগে যাই। একবার 2017তে কী হয়েছিল বলি। তখন আমি ঠিক করেছিলাম যে যেদিন আমি এই যাত্রা করব সেদিন কিচ্ছু খাবো না, না দানা না পানি বলে তাই, মানে জলও খাবো না, কিচ্ছু খাবো না। তো সকালে উঠেই স্নান করে বেরিয়ে গেছিলাম, কিছু না খেয়ে, জলও খাইনি বা কিছুই খাইনি। বেরিয়ে গিয়ে এই যে দেখছেন পুরো পরিক্রমা করেছিলাম, পুরো পরিক্রমা করে জাস্ট শেষ মুহূর্তে আটকে গেছিলাম। পুরো পরিক্রমা করতে পারিনি, সরি, শেষ মুহূর্তে আটকে গেছিলাম। যে প্রথম যে মন্দিরটা দেখলাম আমরা, গৌতম স্বামী টং, এই পুরো ঘুরে আমি গৌতম স্বামী টং অবধি যেতে পেরেছিলাম। ওখান থেকে পরশুনাথজির মন্দির ছিল আর 1.5 কিলোমিটার, ওইটা আমি পারিনি। তো ওখানে আমি পুরো বসে পড়েছিলাম রাস্তার পাশে একটা পাথরের ওপরে। হ্যাঁ, এমন অবস্থা হয়ে গেছিল, পারিনি পড়তে। তবে অনেকে কিন্তু করেন, অনেক যারা জৈন আছেন, যারা এই তীর্থে আসেন, তারা কিন্তু করেন, তারা পারেন, আমি কিন্তু পারিনি। আজকের এই পবিত্র শিখরজি যাত্রার সবচেয়ে সুন্দর, সবচেয়ে আলাদা অংশ জানো এটা, আমি আলোকের পথে চলেছি একা। দুই দিকে প্রচুর ফুল, ফুলেদের প্রচুর মালি অর্থাৎ প্রজাপতি। বলেছিলাম যারা ধর্ম করতে আসবেন না তারা এই যা দেখছেন এখন এর জন্যও আসতে পারেন, ঝাড়খণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে দেখতে পারেন। তবে যেভাবে আসুন না কেন, দয়া করে এই জায়গার ক্ষতি করবেন না। আর এই ফুলের বনের মধ্য দিয়ে আমি পৌঁছলাম শ্রী আদিনাথ ভগবানের টঙ্কে। আর এখান থেকে দেখা যায় ওই চন্দ্রপ্রভু টঙ্ক। রাস্তাটা একবার দেখুন, এরা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি এদেরকে ডিস্টার্ব করেন না। এক ইউটিউবার দেখছিলাম পায়ে জুতো পরে মস করে চড়ছে এই পবিত্র ধামে, আর এই বানরদেরকে খেপাচ্ছে। আজ বলতে বাধ্য হচ্ছে এই সমাজ যে প্রবল গতিতে নিচের দিকে চলছে, তার জন্য যারা দায়ী তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিবেচনাহীন কন্টেন্ট ক্রিয়েটাররা।
এবার যাচ্ছি শ্রী শীতলনাথ টঙ্ক আর শ্রী অনন্তনাথ টঙ্কের দিকে। এদিকের পাহাড়গুলো কিন্তু একটু আলাদা রকমের, বড় বড় পাথর মাথার উপরে একদম রাস্তার পাশে। মনে হচ্ছিল এই পৃথিবীতে আমি একা, আর কেউ কোথাও নেই। এ যেন শুধু আমার নিজস্ব, একেবারেই আমার নিজস্ব জগৎ। আচ্ছা, এদেরকে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন এরা আপন মনে খেয়ে যাচ্ছে, আমাকে কিন্তু কোনো রকমের ডিস্টারবেন্স করেনি, কোনো রকমের ডিস্টার্ব করেনি। তাই এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সত্যি বলতে এবারে মনে হচ্ছে যেন আর পারছি না। আর দেখেছি এইভাবে চলতে চলতে যদি খাবার খেয়ে নিই একটুও, তাহলে তখন আর যেন পারা যায় না। তারপর কিন্তু দেখুন জল মন্দিরটা কতটা সুন্দর। শ্রী অনন্তনাথজি টঙ্ক থেকে জল মন্দির দেখে মনে হয় যেন সারা পৃথিবী থেকে লুকানোর জন্য প্রচুর প্রচুর পাহাড়ের পাঁচিলের মাঝে রাখা আছে এই জল মন্দিরকে। এখন আমরা যাব ওই মন্দিরটায়, এই মন্দিরে চলুন। শেষের দিকে কিন্তু এই যাত্রা জানান দেবে, মনে হবে আবার একটা পাহাড়ে উঠতে হবে। তবে সব মন্দিরগুলোতে মাথা ঠেকিয়ে আপনি যখন আবার মধুবনে নেমে যাবেন, তখন যে অনুভূতি হবে আপনার, তা কিন্তু একান্ত আপনারই, ভাষায় ব্যক্ত আপনি করতে পারবেন না। চলে এসেছি শ্রী তত্ত্বধাবল টঙ্ক, শ্রী সম্ভবনাথ ভগবানের মন্দিরে। বিভূতিভূষণের হেলিওডোরাসের গল্পে হেলিওডোরাসের মনে দ্বিধা ছিল, তিনি বিদেশি বলে বাসুদেব তার মনের কথা শুনবেন কি শুনবেন না। কিন্তু বাসুদেব তাকে করুণা করেছিলেন। পরেশনাথে সে কখনো মনে হয়নি আমি বিধর্মী, বা এমনও মনে হয়নি যে পরেশনাথ আমাকে করুণা করেছেন। তবে যখন ভিতরের দিকে দেখি, তখন মনে হয় এর সাথে যেন আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। সে সম্পর্ককে বোঝার জন্য নীরবে নিভৃতে মনকে একাগ্র কোনোদিন করতে হয়নি। এতই সহজ, এতই সরল সে সম্পর্ক, এতই নিবিড় সে অজানা বাঁধন। তার সেই দিনজনের প্রতি কৃপা। হ্যাঁ, অহংকার ছিল, সে অহংকার তিনি একবার দয়া করে ভেঙে দিয়েছেন। দেখুন এরা কত শান্ত, সত্যি এ এক ভাইব্র্যান্ট তপবন। তো আমি যদি তখন বললাম না যে এই রাস্তাতে আবার ফিরে আসতে হবে, ওই রাস্তাতে যদি আবার ফিরে আসতাম, তাহলে এই রাস্তা ধরে আসতাম এইদিকে জল মন্দির। কিন্তু আমি ঘুরে এলাম এই দিক দিয়ে। এখন এটা কি লেখা আছে, শ্রী বায়ুপূজ্য অভিনন্দন এবং জল মন্দির জানে কা রাস্তা। তো এই জল মন্দিরে যাওয়ার রাস্তাটা মানে যদি এই দিক দিয়ে আসেন, সত্যি খুব সুন্দর। কারণ উপরে দেখুন গাছের ক্যানোপি রয়েছে, খুব সুন্দর এবং খুব ঠান্ডা, হালকা বাতাস রয়েছে। বাতাস থাকুক বা না থাকুক, এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে যেন সবসময় ঠান্ডা থাকে। অনেক বানর রয়েছে, এই দেখুন। আমার অ্যাকচুয়ালি আমার ডান হাঁটুতে প্রবলেম রয়েছে, সেইটা এবার জানান দিতে শুরু করেছে। হাঁটুতে প্রবলেম হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে হাঁটুর পিছন দিকে প্রচণ্ড টান পড়ছে। ও আরে বাবরে, দেখুন বাহ, ও ওখানে আবার উকুন বাজছে। বাহ, বাবা বসে পড়লো বেঁচে দে বলে। তো দেখুন জল মন্দিরের খুব কাছেই চলে এসেছি। এখন বাজছে 3:45। হ্যাঁ, আর জল মন্দিরের খুব কাছেই চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা আরও আগে আসতে পারতাম, বাট ভিডিও বানাতে হচ্ছে, তো স্ট্যান্ডটাকে নামিয়ে রাখতে হচ্ছে, যেতে হচ্ছে, আবার এসে নিতে হচ্ছে। এসব করতে করতে অনেকটা টাইম লস হয়েছে। যাক, তাড়াতাড়ি জল মন্দিরের কাছে একবারে পৌঁছে যাই, ব্যাস। আর একটা মন্দির রয়েছে, সেখানে যাব, জল মন্দির যাব। আর জল মন্দির থেকে একদম পরেশনাথজির মন্দিরে। পরেশনাথজির মন্দিরে ওখানেও যাওয়ার আগে আরও কয়েকটা মন্দির রয়েছে, সেখানে যাব। কথা বলার আর ক্ষমতা নেই, কিন্তু সেই সমানে চলছে। আচ্ছা, তো জল মন্দির যাওয়ার জন্য ডান দিকে যেতে হবে। আর এখানে একদম পাহাড়ের মাথাতে আর একটা মন্দির আছে বলছিলাম, ওই যে ওটা হচ্ছে গিয়ে শ্রী বায়ুপূজ্য অভিনন্দন স্বামী জানেকার রাস্তা। হ্যাঁ, তো চলুন এটা ঘুরে আসি, ঘুরে এসে তারপর যাব জল মন্দিরে। আসলে এই মন্দিরটা, এই যে অভিনন্দন স্বামী, এই মন্দিরটা ঠিক ওই চন্দ্রবাবু মন্দিরের মতো একদম এক টেরে হয়ে গেছে আর কি, একদিকে। হ্যাঁ, তাই হতে পারে যে অনেকের যেতে মন করবে না, যে আর বাবা পারছি না, কিন্তু যারা পুরো পরিক্রমা করেন তারা কিন্তু সমস্ত মন্দিরেই যান। আমিও যাব, চলুন, আর আপনাদেরকেও নিয়ে যাব। তবে আমি একটা কথা ভাবছি যে মধুবন পৌঁছতে
রাত 8টা-9টা তো হয়ে যাবে আমার, দেখা যাক। শ্রী বায়ুপূজ্য স্বামী কি টং। হ্যাঁ, ওই মন্দিরে যাওয়ার জন্য এইদিকে আবার রাস্তা রয়েছে। চলুন, ইনি হচ্ছেন শ্রী বায়ুপূজ্য স্বামী। এখন আমি শ্রী বায়ুপূজ্য স্বামী টং থেকে যাব ওই সামনের পাহাড়ের উপরের ওই মন্দিরে, তারপর যাব ওই জল মন্দিরে। জল মন্দিরের লোকেশনটা কত সুন্দর দেখেছেন, পাহাড়ের ঢালে বনের মধ্যে। এটা হচ্ছে শ্রী অভিনন্দন স্বামীর মন্দির। অভিনন্দন স্বামীর মন্দির থেকে এই রকম দৃশ্য দেখা যায়। তবে একটা কথা, এই যে যাকে বলে হালাত খারাপ সেটা আছে, কিন্তু কি করে যে এত উঁচু উঁচু পাহাড়ে মানে উঠে পড়ছে আমি কিন্তু বুঝতে পারছি না সিরিয়াসলি। মানে কি হাসবেন, অনেকে উল্টোপাল্টা বলবেন বা মনে করবেন, বাট সত্যি কথা এই যে অনেক উঁচু। হ্যাঁ, এই মন্দিরগুলো মানে একটা পাহাড়, আবার নেমে আবার একটা পাহাড়, অনেক তো দূর থেকে যখন দেখছি তখন মনে হচ্ছে বাপরে এতটা উঁচু, কিন্তু কী করে যে উঠে পড়ছি আমার কিন্তু সেই কষ্টটা ফিল হচ্ছে না। হ্যাঁ, এটা আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি, সেই কষ্টটা ফিল হচ্ছে না। হ্যাঁ, বলেছি না, এখানকার বাতাবরণ, এখানকার সমস্ত কিছু সুপার চার্জড হয়ে রয়েছে ওনাদের তপবলে, তাই ওনারাই সাহায্য করছেন। হ্যাঁ, চলুন, আমার সত্যি কোনো আবেগের বশে এসে এরকম কথা কিন্তু বলছি না, কি করে যে পট করে উঠে পড়ছে আমি বুঝতে পারছি না। চলুন এবার আমাদের যাত্রা জল মন্দিরের দিকে, তারপর ওখান থেকে এই যে এটা রয়েছে জল মন্দির, আর ওই দেখুন সেই প্রথম মন্দিরটা গৌতম স্বামী টং। হ্যাঁ, তো ওই প্রথম মন্দিরে যাব জল মন্দিরের পরে, তারপর ওখান থেকে ওই দিকে চলে যাব পরেশনাথের দিকে। চলুন, এখানে কিন্তু একদম রাইট কথা লেখা রয়েছে, সব জায়গাতেই যা লেখা রয়েছে সবগুলোই রাইট। এইটা আজকাল বেশি করে আমার মনে কি বলবো স্থান করে নিয়েছে, কারণ অনেক কিছু দেখছি অনেক লোকেরই। सभी मनुष्य अपने स्वयं के दोष की वजह से दुखी होता है और वे खुद अपनी गलती सुधर कर प्रसन्न हो सकते हैं। একদম আমরা যেটা করব সে কিন্তু তার ফল অবশ্যই পাবো। নিউটনের 3rd ল, সেটা আমি নিজের চোখে দেখছি, অনেকের এমন অবস্থা হচ্ছে ভয়ঙ্কর। আমাদের যত কষ্ট তার জন্য দায়ী কিন্তু আমরাই, আর কেউ নয়। জল মন্দিরের প্রায় কাছে চলে এসেছি। তো জল মন্দিরের কাছেই এইদিকে একটা ছোট্ট মন্দির রয়েছে, এই মন্দিরেও যাব। এখানে মাটি রয়েছে, তো মাটিতে চলতে খুব ভালো লাগছে, পাটা একটু ঠান্ডা পড়ছে তো খুব আরাম লাগছে। এই হচ্ছে জল মন্দির, এখান থেকে এইদিকে সামনের দিকে সিঁড়ি ছিল। শ্রী সুমতি নাথায় নামা। শ্রী সুমতিনাথজির মন্দির, এটা জল মন্দিরের একেবারে ঠিক সামনে। এই জল মন্দিরটা এখন এত কাছ থেকে হয়তো অতটা ভালো লাগবে না, যেটা দূর থেকে যে ভিউটা পেয়েছিলেন সেটা কিন্তু খুব সুন্দর লাগছিলো, এখানেও সুন্দর লাগবে, বা দূরের ভিউটা খুবই সুন্দর। মন্দির তো বন্ধ হয়ে গেছে, চলুন যাই। এই মন্দিরের নাম জল মন্দির, তার কারণ এই মন্দিরের 3 দিকে রয়েছে জল। এখানে কোনো তীর্থঙ্করের চরণ চিহ্ন কিন্তু নেই, হলের চারিদিকেই তীর্থঙ্করদের মূর্তি রয়েছে। আমার আসতে দেরি হয়ে গেছে, তাই মন্দিরের দ্বার বন্ধ। তো এখন বাজে 4:08, জল মন্দির তো বন্ধ হয়ে গেছে। এখন আমার একটাই চিন্তা হচ্ছে যে পরেশনাথ মন্দিরটাও যদি বন্ধ হয়ে যায় ভিতরটা দেখতে পাবো না। চলুন দেখা তো যাক। এখন যাচ্ছি গৌতম স্বামী টং, সেই প্রথম মন্দিরটার দিকে। সূর্য ডুবতে বসেছে, আমি একা এগিয়ে চললাম সেই প্রথম মন্দির গৌতম স্বামী টঙ্কের দিকে। ক্লান্তি একটু ছিল শরীরে, কিন্তু মনের খিদে তখনও মেটেনি। তখন বাজে 4:15, আর পৌঁছে গেছি গৌতম স্বামী টং, সেই প্রথম মন্দিরটা। মধুবন থেকে এই রাস্তা দিয়ে এসেছিলাম, তারপরে এই দিক দিয়ে পুরো ঘুরে এইভাবে ঘুরে এইদিকে এসেছি। এবারে যাব পরেশনাথ টঙ্কের দিকে, কিন্তু তার আগে আরও বেশ কিছু মন্দির রয়েছে, যেমন এখানে রয়েছে, ওখানে রয়েছে। হ্যাঁ, সেই মন্দিরগুলোতেও যাব, তারপর যাব পরেশনাথ মন্দিরের দিকে। প্রতিটি ছোট বড় মন্দিরেই আমি সেদিন যেতে পেরেছিলাম, মাথা রাখতে পেরেছিলাম তাদের চরণে।
মহাবীর টঙ্ক, শ্রী মহাবীরায় নমঃ। ওই দেখা যাচ্ছে পরশনাথজির মন্দির। সূর্যদেব পরশনাথজির মন্দিরের নিচের দিকে চলে গেছেন। আমাকে এবারে তাড়াতাড়ি চলতে হবে। রাতের পাখি এবারে জাগতে শুরু করেছে। কি সুন্দর লাগছে। চলো। চারিদিকে লালিমা, নিচে সুতোর মতো নদীটা গলন্ত সোনায় ঝকঝক করছিল। চারিদিক কুয়াশার আবছায়া অন্ধকারে ডুবে যাচ্ছিল। তো এখানে আবার শর্টকাট রয়েছে, এই দিকে যদি আমি নেমে যাই তাহলে তাড়াতাড়ি নেমে যেতে পারবো, বাট নামার মতো মানে শর্টকাট দিয়ে নামার মতো আমার আর ক্ষমতা নেই। তাই আমি রাস্তা ধরেই যাবো এবারে। আর খালি পায়ে হাঁটছি তো, পাটা পুরো জ্বালা করছে। আর শেষ মুহূর্তে এরকম খারাপ রাস্তা, আরও খারাপ নয়, রাস্তা ভালো, বাট ওই পাথরগুলো উঠে রয়েছে এই জায়গাটাতে, এই রাস্তাটাতে বিশেষ করে, যার জন্য খুবই অসুবিধা হচ্ছে। আও তো এখন বাজছে বিকেল 4:40, একটু পরেই সন্ধে শুরু হয়ে যাবে, সন্ধে লেগে যাবে। তো এই মুহূর্তে আমার যেটা সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে এই যে মধুবন থেকে সাউন্ড সিস্টেমের শব্দ এত দূরে, 9-10 কিলোমিটার দূরে, এটা 9 কিলোমিটার, এই 9 কিলোমিটার দূরে আসছে মধুবন থেকে, ভাপ 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 করে। হ্যাঁ, তো খারাপ লাগছে খুব। এই জায়গার বাতাবরণ, এই জায়গার প্রকৃতিটা একটু হলেও নষ্ট হয়ে যাচ্ছে যেন। চলুন, ওই সেই পরম ধাম, এখানে যাওয়া যাক এবারে। পুরোটাই সবগুলোই পরম ধাম, বাট এখন আমরা পরশনাথজির মন্দিরে যাব। চলুন যাওয়া যাক। দিনের শব্দ মরে গেছিল, রাত জাগছিল। বনের পথে আমি একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তাড়াতাড়ি ছিল যাতে যার নামে এই সমস্ত বন পাহাড়, তার চরণে মাথা ঠেকাতে পারি, কিন্তু তাড়াতাড়ি চলার ক্ষমতা আমার আর ছিল না। তো যাত্রা প্রায় শেষের দিকে, পুরো যাত্রা উপরওয়ালার কৃপায় কমপ্লিট করতে পারলাম প্রায়। আর একটাই গন্তব্যস্থল বলবো না, আর একটা মাত্র মন্দির রয়েছে, পরশনাথজির মন্দির। তো এবারে সেখানেই যাব। কিন্তু আচ্ছা, শ্রী আজিনাথ, নেমিনাথ এবং পরশনাথ টঙ্ক जाने का रास्ता। আচ্ছা ঠিক আছে, এদিকে দুটো রাস্তা, এটা ডাক বাংলা जाने का रास्ता। আচ্ছা, অজিতনাথ, নেমিনাথ টঙ্ক जाने का রাস্তা। আচ্ছা, এদিকে অজিতনাথ আর নেমিনাথ এনাদের টং রয়েছে, তারপর পরশনাথের টং। তো এদিকে যাব, মানে এখনও 3টে মন্দির রয়েছে। আমি বলছিলাম একটা নয়, এখনও 3টে মন্দির। আমাদের পরশনাথ টংটা শেষে যাব। তো যেটা বলতে চাই, এই যে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি যে আর একটিও কথা বলতে ইচ্ছা করছে না। এমন নয় যে আমি প্রচণ্ড এক্সহস্টেড, যার জন্য হচ্ছে এক্সহস্টেড আমি বটি, বা তার জন্য যে কথা বলতে মন করছে না তা নয়। মনের মধ্যে অনেকক্ষণ ধরে একটা চুপচাপ ভাব চলে আসছে। চারিদিকে প্রকৃতি যেমন নিস্তব্ধ নীরব, সেই নীরবতা, সেই নিস্তব্ধতাও যেন আমার মধ্যে আবার প্রভাব ফেলতে শুরু করেছে। মানে আমার মধ্যেও আবার সেরকম নীরবতা, নিস্তব্ধতা যেন তৈরি হচ্ছে। কথা বলতে আর ইচ্ছা করছে না। হয়তো এই পুরো যাত্রা যা করতে পারলাম উপরওয়ালার কৃপায়, ভগবানের কৃপায়, সেই যাত্রা ফল এটাই। হয়তো একটা গভীর শান্তি এবং প্রশান্তি এবারে আস্তে আস্তে হয়তো আমাকে ছেয়ে ফেলছে। তো চলুন এবারে যাই আগে। আমি কিন্তু কোথাও বসছি না, কন্টিনিউ হাঁটছি। একবার মাত্র বসে খাবার খেয়েছি, তারপর কিন্তু আর বসিনি, কন্টিনিউ চলছে হাঁটা। যদি বসে যাই তাহলে কিন্তু আর উঠতে মন করবে না। এখন শরীরের যে অবস্থা, তাতে
তাই একদম পরেশনাথজির মন্দিরে গিয়েই বসবো, তারপর আস্তে আস্তে নামবো। দ্বিতীয় তীর্থঙ্কর শ্রী অজিতনাথজি টং, শ্রী সিদ্ধাবার কুট 23। মানে প্রথমে ভেবেছিলাম যে 24 জনের মধ্যে 20 জন এখানে মোক্ষ লাভ করেছিলাম, তাহলে হয়তো 20টা মন্দির রয়েছে, তাও নয় 24টাই রয়েছে। শ্রী অজিতনাথায় নমঃ। একদিকে সূর্য ডুবছিল আর একদিকে পরেশনাথ পাহাড়ের উপরে চাঁদ উঠছিল। এইদিকে হচ্ছে পরেশনাথজি যাওয়ার রাস্তা, আর এসে আমরা আবার এইদিকে নেমে চলে যাব মধুবন। তো এখন যাচ্ছি পরেশনাথজির মন্দিরে। বাঙালি বাঙালি নাকি? বাঙালি। কোথা বাড়ি? পুরুলিয়া। আপনি এখানে কি পুজো করেন নাকি? পুরুলিয়ার আর একজন ছিলেন যার সাথে আমার পরিচয় আছে, ওই একটু দাঁতটা বড় করে। পদ कम उम्र न ज्यादा उम्र ज्यादा उम्र। पद वो अभी भी है इधर? नीचे गया, अभी 4 बजे तक था। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরে আসি। মন্দির কি বন্ধ হয়ে গেছে নাকি? আর মন্দিরের নিচে যে ইয়েটা আছে ওটা সব খোলা আছে? কটার সময় বন্ধ হয়? 6টা। আর তো টাইম নেই, আমি ঘুরে আসি। তো পরেশনাথ মন্দিরে উঠছি এখন। মনটাতে একটা আলাদা রকমের আনন্দ রয়েছে। হ্যাঁ, এখনই যার সাথে কথা বললাম উনি, ওনার বাড়ি পুরুলিয়া, উনি এখানে পূজা করেন। আরও একজন আছেন যার সাথে আমার পরিচয় আছে, তিনি আমাকে চেনেন। কারা মিলেগা? কারা अभी नहीं मिलेगा, ঠিক আছে। তো সেই অনেক অভিপ্রেত কথাটা এখানে লেখা রয়েছে। 23वीं तीर्थंकर 25 श्री परशुनाथजी टोंक, श्री सोनभद्रकूट। চলুন তাড়াতাড়ি যাই, 6টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। হ্যাঁ চলুন। শেষ পর্যন্ত এসে পৌঁছতে পারলাম পরেশনাথজির মন্দিরে। আমি একা ছিলাম না, কয়েকজন তীর্থযাত্রী তখনও ছিলেন। অথেন্টিক বই অক্ষয় কুমার দত্তের লেখা ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, এই বইয়ে লেখা আছে 100 বছর বয়সে সমেত শিখর পর্বতে চিরঞ্জীব বৃক্ষতলে পরেশনাথজি মুক্তি লাভ করেন। আমি যতবারই এখানে আসি বারবার মনে হয় সেই চিরঞ্জীব বৃক্ষ কি এখানেই ছিল। आइडिया लेना, इतना शांति और इतना आनंद कहीं मिलेगा। ये पारसनाथ जो मंदिर है पूरे विश्व में सब जगह जाना जाता है। এই হচ্ছে তার পবিত্র চরণ। পরেশনাথজির এই মন্দিরের বাইরে যখনই জোরে হাওয়া বয় তখনই এই মন্দিরের মধ্যে একটা আলাদা রকমের ভয়ঙ্কর সুন্দর শব্দ ওঠে, গম 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 করে। তখন মনে হয় এ স্থান পৃথিবীর স্থান নয়, পৃথিবীর বাইরের কোনো জায়গা এটা। আচ্ছা, যারা এই পরেশনাথ মন্দিরে আসবেন, উপরে যে মন্দির রয়েছে এই নিচেতে কিন্তু আসল জায়গা, ওটাও অবশ্যই আসল জায়গা, কিন্তু নিচেতে এই দেখুন এরকম গুহা রয়েছে। এই গুহার ভিতরে জায়গা পরেশনাথ, এই গুহার মধ্যে না ওনার তপস্থলী রয়েছে যেখানে উনি তপস্যা করেছিলেন। 1 মিনিট আমি আগে প্রণামটা করে আসি, তারপর ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। করে চলে এলাম, চলুন আপনাদেরকে এবার দেখাবার চেষ্টা করছি। আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট চালবো না, কারণ যেমন হয়ে আছে সেরকমই থাকে। এই দেখুন এখানে, এই দেখুন এখানে যে পাথর রয়েছে দেখছেন, এই যে এইটা, এই পাথরের উপরে উনি তপস্যা করেছিলেন ভগবান পরেশনাথজি। হ্যাঁ, এটা আগে বাঁধা ছিল না, এখন বাঁধিয়ে দিয়েছেন কেউ এইরকমভাবে। হ্যাঁ, তো আমি চাইছিলাম সেই পাথরটাই যদি ডাইরেক্ট দেখা যেত। যাই হোক, এখানে ওনার পদচিহ্ন রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। আর এখানে প্রদীপ জ্বলছে, হ্যাঁ, এটা কিন্তু পুরো একটা গুহার ভিতর। হ্যাঁ, পুরোটাই গুহা, সে গুহার মধ্যে। তো চলুন একটু বসা যাক, আর কোনো কথা বলবো না। আপনারা উপরে এলে এখানে অবশ্যই আসবেন।
ভিতরে একটু বসার সৌভাগ্য হলো। এবার নামার পালা মধুবনে। তার আগে মন্দিরের বাইরে থেকে চারদিকটা আর একবার দেখে নেওয়া। এখানে হাওয়া প্রায় সবসময় এইরকমই চলতে দেখেছি। তো 5:30 বাজছে আর দর্শন তো কমপ্লিট হলো। উপরওয়ালার ইচ্ছায় পুরো পরিক্রমা কমপ্লিট হলো। এবার আমি নামছি, এবারে যাব মধুবনের দিকে। সন্ধে তো এখনই লেগে গেছে, তো যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক। বাঁ দিকের পাহাড়ের নিচে সূর্য গেছিল ডুবে, তাই পাহাড়ের এদিকে অন্ধকার। আমি একা নেমে চললাম এই আমার পরম প্রিয় পরম পবিত্র স্বর্গধাম থেকে মধুবনে। ঘন আধারে আমাকে 9 কিলোমিটার বনের পাহাড়ি পথে চলতে হবে। সাথে ছিল ভগবানের আশীর্বাদ, আমার বিশ্বাস। পিছনে যারা মন্দিরে ছিল তারা সবাই বাইকে ফিরবে, অর্থাৎ আমি একা। আমার কাছে এক্সট্রা কোনো লাইট ছিল না, মোবাইলের আলোয় পথ চলছিলাম। পথের দুপাশের ঘন বন আরও জাপটে ধরছিল রাত রাজাদের শব্দের সাহায্যে। তখন বাজছে 5:36। দর্শন উপরওয়ালার কৃপায় কমপ্লিট হলো। আমি ভেবেছিলাম আমার মধ্যে একটা ভয় ছিল যে পরেশনাথজির যে মন্দির সেটা হয়তো দেখতে পাবো না, আর যেটা আসল জায়গা নিচে যে গুহা সেটাও হয়তো দেখতে পাবো না, দেরি হয়ে যাবে। বাট পরেশনাথজির কৃপায়, উপরওয়ালার কৃপায় পুরোটাই দর্শন হলো, আর ওনাদের কৃপায় পুরো পরিক্রমাও করতে পারলাম। ওনারাই করালেন। আর ওই দেখুন উপরে চাঁদ উঠে গেছে। সব পাহাড় যেন ঘুমাতে গেছে। কথা তো শেষ হতে চাই না। এটাই বলতে চাই যে আমি একা হতে চাইছিলাম। আর গত কয়েক বছর ধরে মনে হচ্ছিল যদি এই পরেশনাথ পাহাড়ে পূর্ণিমার সময় রাত্রে যদি একা উঠতে পারি তাহলে কী সুন্দর হতো। তো আমি একা হতে চেয়েছিলাম, প্রচণ্ডভাবে একা হয়ে গেছি। কেউ নেই, দেখুন চারিদিকে পুরো জঙ্গল। হ্যাঁ, কেউই নেই, আমি পুরোপুরিভাবে একা। আর আকাশে চাঁদও রয়েছে, পূর্ণিমা আসছে আর 2 দিন পরেই। আকাশে চাঁদও রয়েছে। যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। কয়েকটা কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে এই যে এই রাত্রে চেষ্টা করবেন কোনো রকম শর্টকাট না নিতে, 1 নম্বর। 2 নম্বর, যদি বোঝেন যে রাত হয়ে যাবে তাহলে অবশ্যই ভালো লাইট আনবেন। हाँ नहीं चलिए नहीं पूरा करना है मुझे। हाँ नहीं पैसा का बात नहीं है, मुझे पूरा करना है। हाँ ओ आइए। देर हो गई आपको भी? हाँ चलिए आप चलिए। মানে 9 কিলোমিটার পুরোপুরি একা, এই পুরো অন্ধকারের মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে চলা। কিন্তু যখনই মনটা একটু কেমন কেমন করবে তখনই কিন্তু উপর থেকে একজন যিনি রয়েছেন তিনি কিন্তু কাউকে না কাউকে পাঠিয়ে দেন। হ্যাঁ, 100 টাকায় যেতে বলছিলেন, টাকাটা কোনো ব্যাপার নয়, 100 টাকাটা আরামসে দিয়ে দেওয়া যেত। বাট আমি পুরোটাই হেঁটে যেতে চাই। একটা অনেকক্ষণ ধরে, মোটামুটি আমি 1 ঘন্টার উপর, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট একাই হাঁটছিলাম। হঠাৎ এনাকে দেখা পেলাম, উনি একদম দৌড়তে নামছেন। এটাই হয়তো নামার কায়দা। আমার দেখে মনে হলো উনি সাধু পুরুষ, কোন এক সাধু। দেখুন আকাশে চাঁদ। জানি না ব্লগ তো অনেক বড় হবে, এত সব আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না। সারাদিনই তো শ্যুট চলছে, চারিদিকে এরকম শব্দ। প্রথমে যে মন্দিরে প্রণাম করে আমি আমার যাত্রা শুরু করেছিলাম, সেই মন্দিরে যাত্রা শেষে প্রণাম করে শেষ করলাম আমার আজকের এই পরিক্রমা। ইনি মনে হয় পরেশনাথ পাহাড়ের গার্জেন ডেইটি।
তো এখানে লেখা রয়েছে ধন্যবাদ কৃপয়া পুনঃ পধারে। তার মানে হয়ে গেল, নামলাম। এখন বাজছে সন্ধে 8:15। কন্টিনিউ হাঁটছিলাম 5:30 থেকে, এক মুহূর্তের জন্য থামিনি। মানে মোটামুটি 3 ঘন্টা সময় লাগলো কন্টিনিউ হেঁটে। তো এখানে প্রণাম করে উঠেছিলাম পাহাড়ে, এখানে আরেকবার প্রণাম করি। তো হয়ে গেল যাত্রা কমপ্লিট। এবারে চলুন হোটেলে যাই। হোটেলে ঢুকলাম, নেমে এলাম সেই স্বর্গ থেকে এই মাটির মর্তে। আমার তো আর কথা বলার এতটুকু ক্ষমতা নেই, তবু বলি, আসার সময় এই যে অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার, জঙ্গলের মধ্যে হালকা হালকা শব্দ, কখনো 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 খুব কমই পেয়েছি, তবে নানা রকমের পোকামাকড়ের শব্দ। হ্যাঁ, এই অন্ধকারে যখন একা আসছিলাম না, তখন এই প্রথম জীবনে, এই প্রথম দূরের কোনো একটা আলোর ফুলকি মনে যে কতটা আনন্দ এনে দিতে পারে, সেটাই প্রথম বুঝতে পারলাম। 1 নম্বর। 2 নম্বর, এইভাবে হাঁটতে হাঁটতে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার পিছনে আরও কয়েকজন লোক আসছেন, তখন যে মনে একটা বল পাওয়া যায়, একটা যে ভরসা পাওয়া যায়, সেটাও এই প্রথম আমি অনুভব করলাম। এবার আপনাদের জন্য একটা কথা বলি, আপনারা এখানে এসে বাইকে করে উঠতে পারেন, আবার নেমেও আসতে পারেন, কিন্তু আমি বলবো তা করবেন না। কারণ এই যে হেঁটে আমি যে এতটা ক্লান্ত হয়ে গেছি, ননস্টপ হেঁটে এতটা যে আমি ক্লান্ত হয়ে গেছি, এই যে এতে একটা শান্তি রয়েছে, এই শান্তিটা আপনারা পাবেন না। ঠিক আছে, আপনারা যদি এতটা ক্লান্ত না হতে চান, আপনারা রয়ে বসে ধীরে 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 উঠলেন, নামলেন। ঠিক আছে, আমি তো ননস্টপ এসেছি, তাই আমার কষ্টটা একটু বেশি। তো এইভাবে আপনারা এইভাবে যান, হেঁটে যান, যাতে কি হবে, প্রাকৃতিক যে সৌন্দর্য, একদম এটা মোটা জিনিস, সেটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। আরও বহু কিছু আছে যেগুলো উপলব্ধির ব্যাপার, সেই উপলব্ধিগুলো। ওকে, তো খাবার এনেছি, চাউমিন খাবো, তার আগে স্নান করবো, খাবো, ভেজা শুয়ে পড়বো। কাল যাব বাড়ির দিকে, কিন্তু ইচ্ছা আছে কাল বাড়ি ঢুকবো না। তো যাই হোক, দেখা হবে কাল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরে বেড়ান। আর যে জায়গায় যান না কেন, শুধুমাত্র এখানেই নয়, যে জায়গায় যান না কেন, সেই জায়গার রীতি নিয়মকে মেনে চলুন, সম্মান করুন। ঠিক আছে, যদি এই পুরো ব্লগ আমি যদি কোনো জ্ঞান দিয়ে থাকি, যদি মনে হয় যে জ্ঞান দিচ্ছে, তাহলে আমি রিয়েলি সরি। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে পরের কোনো ব্লগে।